আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। দেখো এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে চলো আমরা কুমিল্লা বোর্ড 2021-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে দেখো, একটা বিক্রিয়া যেখানে একনু গ্লুকোজ এই একটা প্রতীক বুঝাইছে, যার সাহায্যে ভেঙে গিয়ে কি এনজাইমের উপস্থিতিতে ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে দেখো, কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি উৎপন্ন করলো। তাহলে আমরা বুঝতে পারতেছি একটা গ্লুকোজ অণু অর্থাৎ খাদ্য ভেঙে গিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি উৎপন্ন করে, এটাকে আমরা বলি হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তার মানে এখানে যদি আমরা অক্সিজেন বসাই, তাহলে এটা হবে তোমার সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়ায় আমরা জানি অক্সিজেন মাস প্রয়োজন হয়, আর যদি এখানে অক্সিজেন না থাকতো, শুধু এনজাইমের সহযোগিতা ভেঙে যেত, তাহলে এটাকে আমরা বলতাম অবাত শ্বসন প্রক্রিয়া। এখন দেখো এটা যেহেতু সবাত শ্বসন, এটা ধরতে পারার পরে কি কি দেওয়া আছে, ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে, যেখানে কি বলছে যে জীবনী শক্তি কি, C4 উদ্ভিদ বলতে কি বুঝো। গ নম্বরে বলছে উদ্দীপকের এর অনুপস্থিতিতে বিক্রিয়াটিতে কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ যদি অক্সিজেন যদি না থাকতো তাহলে যে অবাত শোষণ হইতো তখন কি কি পরিবর্তন হইতো এটা বর্ণনা করা লাগবে। এরপরে আমাদের উদ্দীপকে বিক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কেন, এটা আমাদের বর্ণনা করা লাগবে। এখন ডান পাশে দেখো এটার জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সে প্রশ্ন তত প্যারা করে লিখার। ক নাম্বারে যেহেতু তোমার 1 নম্বর বরাদ্দ, এখানে তোমার একটা জ্ঞানমূলক চরণ লেখা লাগবে। খয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, এখানে চেষ্টা করবা 2টা প্যারা লেখার। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। গ আর ঘতে দেখো 3 আর 4 নম্বর বরাদ্দ, তার মানে এখানে তোমাকে একটু বেশি করে ইনফরমেশন দেওয়া লাগবে যেহেতু বেশি নাম্বার। এখন জীবনী শক্তি কি, উত্তরে যদি আমরা যাই দেখো জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনী শক্তি, অর্থাৎ শক্তি উৎপাদনের যে কৌশলটা ওইটাই হচ্ছে জীবনী শক্তি, অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য যে শক্তিটা। এরপরে দেখো C4 উদ্ভিদ বলতে কি বুঝো। C4 উদ্ভিদ বলতে আমরা ওই উদ্ভিদগুলোকে বুঝি যাদের কার্বন বিজারণের গতিপথ হিসেবে C4 চক্র সম্পন্ন হয়। C4 চক্র কেন বলা হয়, এটা হচ্ছে আমাদের হ্যাচ ও স্ল্যাক ওনারা দুইজন আবিষ্কার করছে এই গতিপথটা, যেখানে গতিপথটা সম্পন্ন হওয়ার সময় প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এই চক্রটাকে C4 চক্র বলা হয়। যে উদ্ভিদগুলোতে C4 চক্র সম্পন্ন হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। কাদের ভিতরে এটা সম্পন্ন হয়, মেইনলি ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো, যেমন তোমার আখ, ভুট্টা, তারপরে দুর্বা ঘাস, নটে ঘাস, অ্যামারোনোথাস, এগুলোতে হচ্ছে তোমার C4 চক্র সম্পন্ন হয়, এগুলাকে C4 উদ্ভিদ বলে। এরপরে আমাদেরকে বলছিল এর অনুপস্থিতিতে, তাহলে আমরা যদি অবাত শোষণ প্রক্রিয়াটা দেখি, অবাত শোষণ প্রক্রিয়ায় তোমার এর অনুপস্থিতিতে সম্পন্ন হয় কি জন্য, যেই জীবগুলোতে এই অবাত শোষণ সম্পন্ন হয় ওরা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এখন তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেই না পারো, তুমি অক্সিজেন দিয়ে শক্তি কিভাবে তৈরি করবা, তুমি তো অক্সিজেন উপস্থিত থাকলে তো মানে ওটা তোমার জন্য আরো ক্ষতিকর। তাহলে ওই নিম্ন শ্রেণীর যে জীবগুলা, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, ওদের ভিতরে হচ্ছে আমরা এই অবাত শোষণ প্রক্রিয়াটা দেখতে পাই। অবাত শোষণ হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিসের অনুরূপী, অর্থাৎ সবাত শোষণে যে এই ধাপটা হয় অবাত শোষণেও সেম ধাপটাই হয়, মানে উৎপন্ন বস্তুগুলো একই রকম হয়, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এরপরে ধাপ 2-এ হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখন আমরা যদি দেখি এই বিক্রিয়ার মানে ধাপটা যদি পড়ি, দেখো এই ধাপে হচ্ছে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, 4 অণু এটিপি আর 2 অণু NADH2 তৈরি করে। এখন 4 অণু এটিপি যে তৈরি হয়, এই ধাপটা সম্পন্ন হওয়ার জন্য তো একটু শক্তির প্রয়োজন, যে শক্তিটা এই 4 অণু এটিপি থেকে 2 অণু ভেঙে গিয়ে খরচ হয়ে যায়। তখন কি কি থাকে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থাকে, 2 অণু এটিপি থাকলো, আর তোমার 2 অণু NADH2 তৈরি হলো। এখন এখানে হচ্ছে তোমার সবাত শোষণের অনুরূপী, অর্থাৎ সবাত শোষণের গ্লাইকোলাইসিস ধাপটাতেও এই জিনিসগুলাই ঘটে, কিন্তু পাইরুভিক অ্যাসিড যে তৈরি হয় ওইটা পরবর্তী ধাপে গিয়ে আর মানে সবাত শোষণে যেরকম শক্তি উৎপন্ন করার জন্য পাইরুভিক অ্যাসিডটা যেভাবে কাজ করতেছিল ওরকম ভাবে কাজ করতে পারে না, কারণ ওইখানে হচ্ছে তোমার অক্সিজেন যেহেতু থাকে না, পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে। দেখো 2 নম্বর ধাপে এখানে পাইরুভিক অ্যাসিডের বিজারণ, যেখানে কি হয়, সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড কখনো কখনো ইথাইল অ্যালকোহল তৈরি করে, কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা। এক্ষেত্রে কি হয়, গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে NADH2 উৎপন্ন হয়, এখানে ইলেকট্রন
প্রোটন আর শক্তি নির্গত হয়, কিন্তু তা ব্যবহার করে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড আর ক্ষেত্রবিশেষে ইথানল উৎপন্ন হয়। কিন্তু এই অক্সিজেন যেহেতু নাই, এখানে আবার অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না, যার জন্য এই অবাধ শোষণে এখানে হচ্ছে অল্প পরিমাণে শক্তি তৈরি হয়। দেখো মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। তাহলে এই দুইটা ধাপ যে সম্পন্ন হয় অবাধ শোষণে, এই দুইটা ধাপের মাধ্যমে তোমার মাত্র 2 অণু এটিপি আমরা পাই আলটিমেটলি। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে যেহেতু বলছে, অর্থাৎ অবাধ শোষণ প্রক্রিয়াটা ওইটা বর্ণনা করতে বলছে, বর্ণনা বলতে আমরা এর ধাপ দুইটার বর্ণনাই করব। তাহলে এই ধাপ দুইটার কথা এখানে বলে দেওয়ার পরে এতটুকুই আমাদের শেষ। 3 নম্বরের জন্য এতটুকু লিখলেই এনাফ। এখানে যে জিনিসটা দেখো, বিজারিত কথাটা যদি তুমি বলো তখন হচ্ছে তোমার এই হাইড্রোজেন বলা লাগবে না, বিজারিত NAD, অথবা যদি বিজারিত না বলো তাহলে NADH2 অথবা NADH+H+, অর্থাৎ বিজারিত হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে ওটাকে হচ্ছে বিজারিত বলে। লিখলে এভাবে হয়, এভাবে লিখবে না এভাবে, যে কোনো একভাবে লিখবে। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল, ঘ নাম্বারে আমাদের ওই উদ্দীপকের বিক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কেন, বিক্রিয়াটা ছিল হচ্ছে শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ শ্বসন হচ্ছে একমাত্র প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে জীবকোষে শক্তি উৎপন্ন হয়। এখন শক্তি উৎপন্ন হওয়ার জন্য আমাদের খাদ্যবস্তুটা জারণ প্রয়োজন, অর্থাৎ খাদ্যবস্তু ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে। জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয়, কার্বন ডাই অক্সাইড, এবং শক্তি উৎপন্ন করে। এখন এই শক্তিটা তোমার কোষের যে আরো বিপাকীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য, যেমন শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যাবলী, রাসায়নিক কার্যাবলী, এগুলো সম্পন্ন করার জন্য এই শক্তিটা প্রয়োজন। আমরা দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করি সেই শক্তিগুলো আমাদের আসে হচ্ছে এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে যদি তুমি শ্বসন প্রক্রিয়া সম্পন্ন না হইতো, তুমি শক্তির অভাবে হচ্ছে ওই জীবকোষটা মারা যাইতো। তাহলে বুঝতে পারতেছো শ্বসন প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। শ্বসন প্রক্রিয়ায় আবার উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, যেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদের জন্য আবার দরকারি, কারণ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে। ওই কার্বন ডাই অক্সাইড আমাদের শ্বসন প্রক্রিয়া থেকেই মানে যোগান হয়। এরপরে শ্বসন প্রক্রিয়ায় আরো ক্ষার উপকার তৈরি হয়, তারপরে আবার ওখানে খনিজ লবণ তৈরি হয়। খনিজ লবণ আবার উদ্ভিদের জন্য খুবই দরকারি, উদ্ভিদের বৃদ্ধির জন্য খনিজ লবণ দরকার। তারপর উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন ওই উদ্ভিদের জৈবনিক যে কার্যাবলী সম্পন্ন করবে, শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করবে, যার ভিতরে সালোক সংশ্লেষণ আছে। তার মানে এই শ্বসন আলটিমেটলি গুরুত্বপূর্ণ। আবার শ্বসনের ভিতরে কত অবাধ শোষণ যেই মানে প্রকারভেদটা আছে, অবাধ শোষণে কি হয়, ইথাইল অ্যালকোহল আবার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আবার ইস্টের অবাধ শোষণের মাধ্যমে পাউরুটি ফোলাতে সাহায্য করে। এরপরে যে ইথাইল অ্যালকোহলটা ওইটা শিল্পক্ষেত্রে আমরা প্রচুর ব্যবহার দেখতে পারি। আবার ল্যাকটিক অ্যাসিড যেটা, ওইটা থেকে শিল্পক্ষেত্রে দুগ্ধ জাতীয় পণ্যগুলা যেমন ছানা, ঘি, মাখন, পনির, এগুলো তৈরি করা যায়। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই শ্বসনের গুরুত্ব কত বেশি। তাহলে আমি এভাবে যে তোমাকে মানে বললাম ইনফরমেশনগুলো, শুধু ওগুলা তুমি পয়েন্ট আকারেও চাইলে লিখতে পারো অথবা প্যারা করেও লিখতে পারো। আমি প্রেফার করবো পয়েন্ট আকারে লেখাটাই বেশি মানে সুন্দর হয়। তাহলে বর্ণনামূলক প্রশ্ন যখন থাকবে, এরকম বিশ্লেষণ করো বলবে, তখন হচ্ছে তুমি একাধারে বর্ণনা না লিখে যদি ওটা প্যারা আকারে লিখো অথবা পয়েন্ট আকারে যদি লিখো, তাহলে ওইটা আরেকটু বেশি ভালো হয় তোমার নাম্বার পাওয়ার জন্য, মানে সুন্দর একটা নাম্বার ক্যারি করার জন্য। এভাবে খাতায় রিপ্রেজেন্ট করাটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রসেস। খাতায় যদি তুমি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা এখানে সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা, উদ্দীপকে কি চাইছে এক্সাক্ট ওই জায়গাটা ধরতে পেরে পরীক্ষার খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটা খুবই দরকারি। যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই প্রিভিয়াস কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।